আজকে 25শে আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস। ইন্টারন্যাশনালি অনেকেই অনেক ধরনের অনেকভাবে এটাকে সেলিব্রেট করছেন অথবা দিবসটা পালন করছেন। বাংলাদেশের সরকার দেখলাম কক্সবাজারে আজকে স্টেক হোল্ডার যারা ছিলেন, বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা, তারপরে হচ্ছে ডোনার এজেন্সি, বিভিন্ন রিপ্রেজেন্টেশন, মানবাধিকার সংগঠন, তাদেরকে নিয়ে একটা ভালো মিটিং করেছেন। পররাষ্ট্র সচিব ছিলেন সেখানে। তো সব মিলিয়ে আসলে 17 সালের পর থেকে ঘটনাটা তো প্রায় 9 বছর পেরিয়ে গেল। প্রফেসর ইউনূস সাহেবের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এসেছিলেন। উনি একটা আভাস দিয়েছিলেন বাংলাদেশ হয়তো যেটা রিপ্যাট্রিয়েশন, মানে রোহিঙ্গাদেরকে তার দেশে ফিরে নেবার যে একটা বন্দোবস্ত, সেটা করতে পারবেন। ইভেন আগামী ঈদ যেন করতে পারেন এমন একটা ইঙ্গিতও সেখানে দেওয়া হয়েছিল। রোহিঙ্গা ক্যাম্পে যে প্রোগ্রাম হয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘকে মিলিয়ে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর করবার আলোচনাও চলছিল, যে ক্যাম্পগুলোকে আমরা মিয়ানমারের ভিতরে নিতে পারি কিনা, যেখানে জাতিসংঘের অধীনে এগুলো তত্ত্বাবধান করা হবে এবং বাংলাদেশের এখান থেকে ফুড সাপ্লাই, মেডিসিন সাপ্লাই যে একটা চেইন, এটা এখান থেকে তৈরি করা হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে ভারতপন্থী উপদেষ্টা যারা ছিলেন, কিছু দালাল টাইপের লোকটোক আমলাদের মধ্যে ছিলেন, তারা এটা এক্সপোজ করে দেয় এবং বাংলাদেশের গণমাধ্যমে এটা বিশাল একটা ইস্যু বানিয়ে বিষয়টাকে বেশ নেতিবাচকভাবে নাই করে দেয়। পুরো আলাপটা এবং প্রসেসটা তখন আর ফাংশনাল হয়নি, কার্যকর হয়নি। এর সাথে দু একজন উপদেষ্টাও জড়িত ছিল তখনকার সময়ে, যারা অ্যাক্টিভলি ভারতের এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 13 লক্ষ মানুষ, তাদের এখন বাচ্চা কাচ্চা হয়েছে, অনেকের 18-19 লক্ষ হয়ে গেছে এই দফাতেই। এর আগেও দফায় দফায় কিন্তু বিভিন্ন সময় রোহিঙ্গা কমিউনিটির লোকজন এখানে এসছেন, সেটেল করে গেছেন, ফিরে গেছেন, এই ঘটনাগুলো ঘটেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এবং বেগম খালেদা জিয়ার সময় আমরা দেখেছি যে সবচেয়ে ডিসাইসিভলি তাদেরকে অল্প সময়ের ভিতরে ফেরত পাঠানো গেছে। এইবার যায় নাই। কারণটা কি? একটা বড় কারণ হচ্ছে যে মিলিটারিলি আমাদের আর্ম ফোর্সেস, আমাদের নেভাল ফ্লিট, আমাদের এয়ারফোর্স পার্টিকুলারলি অনেক দুর্বল হয়ে গেছে। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ভারতের তত্ত্বাবধানে যে কাজটা করেছে, আমাদের আর্ম ফোর্সেসকে ব্যবসায়ী বানিয়েছে, মার্সেনারি করেছে। টোটাল সামরিক বাহিনীর সিনিয়র অফিসারদেরকে টাকা পয়সা, সুযোগ সুবিধা, প্লট ফ্ল্যাট, মিশন, তারপরে ধান্দা ফান্দা, খুন খারাপি সব কিছুর ভিতরে জড়িয়ে ফেলেছে। যেই ফোর্সগুলোতে আসলে সভরেন ফোর্সগুলোকে আমাদের শত্রুদের থেকে দেশকে ডিফেন্ড করবার জন্য এঙ্গেজ করবার দরকার ছিল, সেই আধুনিকায়ন, সেই অস্ত্র, সেই আকাশ প্রতিরক্ষা, আমাদের সমুদ্র প্রতিরক্ষা, এই জায়গাগুলোতে কোনো ডেভেলপমেন্ট হয় নাই গত 20টা বছর। না হবার কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ সাবস্ট্যান্সিয়ালি বার্মার থেকে অনেক পিছনে চলে গেছে, পার্টিকুলারলি এয়ার পাওয়ারে এবং নেভাল ফ্লিটে অ্যাজ ওয়েল। তো সেই দুর্বলতার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজটা ডিসাইসিভলি করতে পেরেছেন, অথবা বেগম খালেদা জিয়া 90-এর দশকে যে কাজটা করতে পেরেছেন, এইটা এখন করার মতো অবস্থায় আমরা নাই। মোটা দাগে কি করা যাবে আসলে? এই ধরনের রিফিউজি কমিউনিটির সামনে 3টা অপশন থাকে। একটা অপশন হচ্ছে তারা যেখান থেকে এসছেন, যে দেশ থেকে আসছেন সেই দেশে ফিরে যাবেন, রিপ্যাট্রিয়েশন। দ্বিতীয় অপশন হচ্ছে রিহ্যাবিলিটেশন, তাদেরকে পুনর্বাসন করা। পুনর্বাসন কিভাবে হতে পারে? আপনার বাংলাদেশ তাদেরকে অ্যাবজর্ব করে নিতে পারে, যেটা ইউরোপিয়ানরা, পশ্চিমারা বাংলাদেশকে প্রচুর প্রেশার দিচ্ছে যে তোমাদের 20 কোটি 22 কোটি মানুষের দেশ, 20 লাখ লোক হাওয়ার মতো, তুলার মতো মিশে যাবে। পার্টিকুলারলি চিটাগং ডিভিশনে যেহেতু সবচেয়ে ধনী বিভাগ, প্রচুর মানুষ বিদেশে থাকেন, চিটাগংয়ে সবচেয়ে বেশি অব্যবহৃত জমি পড়ে আছে অবস্থায়, যে জমিটা চাষ করা হচ্ছে না বছরের পর বছর ধরে, কারণ বিশাল জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যে থাকে, ইউরোপ আমেরিকায় থাকেন, তারা আসলে এই কৃষি জমি চাষবাস করছেন না। তো এই কমিউনিটিকে যদি টেম্পোরারি ওয়ার্ক পারমিট দিয়ে হলেও কৃষিতে কাজে লাগানো যায়, তারা যেহেতু একই ল্যান্ড থেকে, সমতল থেকে এসছেন, আরাকানের ওয়েদার, আরাকানের যে মাটি, আরাকানের যে চাষবাসের সিস্টেম, সব কিছু বাংলাদেশের মতোই, তারা এই ওয়েদারে খুব ইজিলি অ্যাকোমোডেট করতে পারবেন, অ্যাবজর্ভ করে ফেলবে এবং তারা বাংলাদেশের মানে নাগরিক হয়ে যাবে, অথবা রেসিডেন্ট থেকে একটা সার্টেন টাইমের পরে তারা এখানে সেটেল হয়ে যাবে। থার্ড অপশন হচ্ছে রিসেটেলমেন্ট,
তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে রিসেটেল করা। যেমন ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমরা দেখেছি প্রায় 2-3 লক্ষ রোহিঙ্গা কমিউনিটির সদস্যদেরকে সৌদি আরবে নেওয়া হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রিকোয়েস্টে, এবং ওই কমিউনিটি ওখানেই রয়ে গেছে। বাংলাদেশের বাইরেও মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, ইউরোপে, বিভিন্ন দেশে এই রিসেটেলমেন্ট প্রজেক্ট আছে যা রোহিঙ্গাদেরকে তারা প্ল্যান করে করে নিয়েছে। এখন আসলে বাংলাদেশ কি চাচ্ছে? বাংলাদেশের হাতে অপশন যেটা, যে বাংলাদেশের বক্তব্য হচ্ছে যে আমরা খুবই আর্থিকভাবে টানাপোড়েনের মধ্যে আছি, আমাদের পক্ষে এই 20 লাখ মানুষকে এই ক্যাম্পের ভিতরে রেখে তাদেরকে দেখাশোনা করা, তাদের জীবনমান ধরে রাখা, বাচ্চাদের লেখাপড়া করবার দায়িত্ব নেওয়াটা আসলে সম্ভব না। আমি নিজে গত বছর রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করেছি। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মেজর সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছে কক্সবাজারে। সেখানে আমরা ছিলাম। রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও একটা সেশন ছিল যেখানে আমরা কথা বলেছি আমাদের বিষয়গুলো নিয়ে, এবং আমরা ক্যাম্প ভিজিট করেছি। রোহিঙ্গা যারা নেতৃবৃন্দ আছেন তারা এসেছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি, বোঝার চেষ্টা করলাম মোটা দাগে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের যে বাসায় বাড়িতে ফিরে যেতে চায়, এবং এই ফিরে যাওয়ার জন্য যা যা দরকার সেটার জন্য সাফিসিয়েন্টলি তাদেরকে হেল্প করা, রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম হাতে নেওয়া, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, বাফার স্টেটের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সব কিছু মাথায় রেখে এটা করা। না হলে যেটা হচ্ছে, লম্বা সময় যদি কোনো কমিউনিটি অন্য দেশে থাকে, ইতিহাস বলছে তারা তাদের দেশে আসলে ফেরত যায় না খুব বেশি। পাকিস্তানে দেখেন প্রায় 35 লক্ষ 40 লক্ষ আফগান রিফিউজি প্রায় 40 বছর ধরে থাকতেছে, 40-45 বছর ধরে থাকছে। তারা আসলে পাকিস্তানি হয়ে গেছে, গায়ের রং, ভাষা, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, কালচার, ধর্ম সব কিছু মিলায়। তো এই জনগোষ্ঠীকে শেহবাজ শরীফের সরকার কিন্তু এসে চেষ্টা করেছে জোর করে অনেককে পাঠিয়ে দিতে, কিন্তু আসলে ওয়ার্ক করে না খুব বেশি, কারণ তারা কমিউনিটিতে মিশে গেছে। আপনি দেখেন সিরিয়ার প্রায় 40-45 লক্ষ রিফিউজি তুরস্কে সেটেল হয়ে গেছে, কারণ লম্বা সময় থাকার পরে তারা আসলে আর তাদের দেশে ফেরত যেতে পারে না। সিরিয়ান রিফিউজি যারা জার্মানিতে চলে আসছে প্রায় 15-16 লক্ষ, তারা কি আসলে জার্মানি থেকে তার দেশে ফেরত যাবে? যুদ্ধ বন্ধ হয়ে গেছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি দায়িত্ব নিয়ে চাপ চলছে, তা আসলে হয়ে ওঠে নাই। বাংলাদেশেও দেখবেন বিভিন্ন সময় রাজনৈতিক প্রসিকিউশন উপরে ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাসাইলাম সিক করেছে, হাজার হাজার মানুষ আছে। সরকার বদলে যায়, তারা কি আসলে দেশে ফিরে আসে না। তো এই সকল বাস্তবতায় আমাদেরকে মাথায় রাখা দরকার, যত বেশি সময় লাগবে তাদের প্রত্যর্পণ করবার জন্য তত বেশি হচ্ছে আমাদের উপরে এইটার বার্ডেনটা বাড়বে, এবং সেক্ষেত্রে বার্মার সাথে নেগোসিয়েশন, ডিপ্লোম্যাসি, চায়নাকে দিয়ে প্রেশার ক্রিয়েট করা সব কিছু যেমন চালাতে হবে, ঠিক একইভাবে আমাদের এয়ার ক্যাপাসিটি, আমাদের নেভাল ক্যাপাসিটি বাড়াতে হবে, যেটা আসলে বার্মাকে একটা হুমকির মধ্যে ফেলার সুযোগ থাকে। সেই রকম সামরিক সক্ষমতা তৈরি করতে পারলে আমরা বোধ করি যে রোহিঙ্গাদেরকে রিটার্ন করবার জন্য আমাদের নেগোসিয়েশনের টুলস এটা বাড়বে। মাঝখানে দেখলাম সেনাপ্রধান বলছেন যে ওখানে মাদক, গ্যাং, অস্ত্র, ইয়াবা, ব্যবসা সব কিছু মিলে বেড়ে গেছে, এবং এটা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। একটা কমিউনিটি ক্রস বর্ডার জীবনযাপন করছে, যেখানে নিরাপত্তা নাই, ফ্রাস্ট্রেশন, জব নাই, লেখাপড়া নাই, ফ্যামিলি হচ্ছে, বাচ্চারা বড় হচ্ছে, কোনো ফিউচার নাই, সম্ভাবনা নাই, আশা নাই, স্বপ্ন নাই। এইভাবে মানুষ আসলে কতদিন বেঁচে থাকবে? এটা একটা কমিউনিটিকে ডিপ্রেশনের দিকে ফেলে যাচ্ছে, এবং এই ধরনের কমিউনিটি সাধারণত বিভিন্ন ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। এটা একটা গ্লোবাল ফেনোমেনা, সব জায়গাতে একই বাস্তবতা চলছে। তাই আমরা বোধ করছি বাংলাদেশ সরকারকে একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা নিয়ে এইটা নিয়ে কাজ করা দরকার। আমাদের একটা হিস্টোরিক অপরচুনিটি আসছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন জাতিসংঘেরও জেনারেল অ্যাসেম্বলি, যেটা আগামী মাসে প্রোগ্রাম আছে, সেটার এখন চেয়ারম্যান। এই সেশনে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হবেন, নতুন মহাসচিব আসবে, পুরাতন মহাসচিব যাবে। তো সব মিলে একটা গুরুত্বপূর্ণ সেশন। এই সুযোগটাকে আমরা ইন্টারন্যাশনালি কীভাবে কাজে লাগাতে পারি, এইটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, নতুন মহাসচিব, পুরাতন মহাসচিবের অফিসকে দিয়ে কতটুকু প্রেশার ক্রিয়েট করা যায় গ্লোবালি, যেন রোহিঙ্গা ইস্যুটা আমরা রিজলভ করতে পারি যত তাড়াতাড়ি সম্ভব। তা না হলে একটা পর্যায়ে কিন্তু এই জনগোষ্ঠী বাংলাদেশে অ্যাবজর্ব হয়ে যাবে, এবং তারা কিন্তু যাচ্ছে।
ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খবর আসছে তারা বাংলাদেশি পাসপোর্ট বানাচ্ছে, পাসপোর্ট বানায় বিভিন্ন দেশে চলে যাচ্ছে, নৌকায় করে, ডেঙ্গি নৌকাতে করে মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া চলে যাচ্ছে, মারাও যাচ্ছে। তারপরে তারা তাদের মেয়েদেরকে চিটাগং কমিউনিটিতে বেশাদি হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে চিটাগং কক্সবাজারের ভাষা এবং রোহিঙ্গা কমিউনিটির ভাষা একই রকম, গায়ের রং, চেহারা সব কিছু একরকম। তো সেরকম একটা জায়গাতে মেয়েদের বিয়ে শাদী হয়ে তারা অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে। তো সেই বাস্তবতাতে আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের যে ভূরাজনৈতিক নিরাপত্তাজনিত সংকট তৈরি হচ্ছে, ক্রস বর্ডার টেরোরিজম থেকে শুরু করে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, এই প্রত্যেকটা জায়গায়, এবং ইন্ডিয়াতে গত কয়েকদিন আগে বার্মার জান্তা প্রধান 5 দিনের সফরে গেছেন, এবং এইটা খুব ভালো লক্ষণ না। এবং এইটাকে কেন্দ্র করে ভারত আমাদের ক্রস বর্ডারে কোনো অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা তৈরি করে কিনা সেটা কিন্তু আমাদের একবার দেখবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর ভিতরে আমাদের নিজস্ব বাহিনীগুলোর ভিতরে সিন্ডিকেট আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখানে অস্ত্র ব্যবসা, ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে গেছে, রাজনৈতিক দলের নেতারা আছে। সব কিছু মিলিয়ে কিন্তু পরিস্থিতিটা যথেষ্ট জটিল। এইটাকে যদি আমরা তাড়াতাড়ি রিজলভ না করি তাহলে আমাদের জন্য এটা আরও বড় সংকট তৈরি করবে। তাই আমরা আশা করছি বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আরও যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসে বিষয়টাকে দ্রুত অ্যাড্রেস করবেন। ধন্যবাদ।